যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ওয়াশিংটনের পোর্ট থেকে এক অত্যাধুনিক সামরিক পরাশক্তির প্রতীক, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী তার নিয়মিত মহাকাশীয় পথে যাত্রা শুরু করেছিল। এটি ছিল আমেরিকার সামরিক সক্ষমতার এক চলমান প্রদর্শনী, সমুদ্রের বুকে এক অপ্রতিরোধ্য দুর্গ। কিন্তু এই বিশাল জলযান যখন সমুদ্রের ঢেউ কেটে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে প্রায় ৮,০০০ কিলোমিটারের বিস্ময়কর দূর থেকে DF-27 নামে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার জন্য উৎক্ষেপণ করা হলো। মুহূর্তে সামরিক বিশ্বের প্রতিটি মহলে এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। ২ টনের এক বিস্ফোরক পেলোড বহন করে ঘন্টায় ১২,৫০০ কিলোমিটার গতিবেগে ছুটে চলা এই মারণাস্ত্র কল্পনাতীত দ্রুততায় তার লক্ষ্যপানে ধাবিত হলো। মাত্র কিছু সময়ের ব্যবধানে এই চলন্ত বিমানবাহী রণতরী, যা তখনও যুক্তরাষ্ট্রের জলসীমার মধ্যেই অবস্থান করছিল, ৮,০০০ কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে আঘাতপ্রাপ্ত হলো। আক্ষরিক অর্থে কয়েক ফিটের মধ্যেই এক নিখুঁত লক্ষ্যভেদের অবিশ্বাস্য দৃশ্যপট রচিত হলো। এই ঘটনা কেবল একটি সামরিক পরীক্ষা ছিল না, এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক চরম চ্যালেঞ্জ। তাদের প্রচলিত সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর এক প্রশ্ন চিহ্ন। একই সাথে এটি ছিল যে দেশ এই প্রযুক্তি আয়ত্ত করেছে তাদের জন্য প্রযুক্তিগতভাবে এক অসামান্য ক্ষমতার বহিঃপ্রকাশ। শুনতে অনেকটা অবাক করা মনে হলেও এই যুগান্তকারী প্রযুক্তি আয়ত্ত করেছে চীন। তারা এমন একটা হাইপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার রেঞ্জ বা পাল্লা ৮,০০০ কিলোমিটার। পূর্বে তাদের কাছে DF-21 বা DF-7 এর মতো যে হাইপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ছিল, সেগুলোর রেঞ্জ ছিল সর্বোচ্চ ২,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত। সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে DF-27 এর অধীনে তারা এর পাল্লাকে ৮,০০০ কিলোমিটার নিয়ে গেছে। এই পরিবর্তনটি কেবল সংখ্যাগত নয়, এর সামরিক ও ভূরাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী। চিন্তা করুন, এমন একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা ৮,০০০ কিলোমিটার। এর মানে হলো যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইন, অর্থাৎ সামরিক রসদ ও উপকরণ সরবরাহের যে বিশাল নেটওয়ার্ক, তা চীনের বিরুদ্ধে কোনো যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর অনেক আগেই, এমনকি কয়েকটি মহাদেশ দূরেই সম্পূর্ণরূপে খতম করে দেওয়া সম্ভব। এই ক্ষমতা এখন চীন অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই DF-27 ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের তো দূরের কথা, পৃথিবীর কোনো দেশেরই নেই। এই স্বীকারোক্তি পশ্চিমা সামরিক জোটের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বুঝতে পারছে যে কাগজে কলমে কোনো অস্ত্রের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। একটি অস্ত্র কেবল তখনই তার প্রকৃত মূল্য প্রমাণ করে যখন তা প্রকৃত যুদ্ধ পরিস্থিতিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। কোনো দেশের অস্ত্র যদি যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, তবে সেই দেশের সামরিক পেশি শক্তি এবং বিশ্ববাজারে সেই অস্ত্রের চাহিদা ও বিক্রি উভয় বৃদ্ধি পায়। এর একটি প্রকৃষ্ট উদাহরণ হলো পাকিস্তান ভারত সংঘাত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী, তাদের হাতে তৈরি চীনের JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং তাদের PLF ক্ষেপণাস্ত্র থাকার কারণে তারা ভারতের পশ্চিমা বিশ্বের উন্নত প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। এই ঘটনা চীনের প্রযুক্তিগত বিশ্বস্ততা এবং আন্তর্জাতিক বাজারে তাদের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সাফল্যের পর চীনের অস্ত্রের বিশ্বব্যাপী রপ্তানির যে কাঠামো, তা অনেক শক্তিশালী হয়েছে। এখন চীন তাদের এই কৌশলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। তারা ইরানের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যে চলমান উত্তেজনা রয়েছে, সেটিকে কাজে লাগাতে চাইছে। চীনের যত আধুনিক অস্ত্র রয়েছে, সেগুলো যুদ্ধক্ষেত্রে বাস্তবিক অর্থে কতটুকু কার্যকর, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং পশ্চিমা প্রযুক্তির বিরুদ্ধে তারা কতটা সফল হতে পারে, তা পরীক্ষা করে দেখতে চায় বেইজিং। এই উদ্দেশ্যে চীন তাদের বিশাল অস্ত্রবহরের ভেতর থেকে যে সকল আধুনিক অস্ত্রের বাস্তবিক কার্যকারিতা পরীক্ষার জন্য বাকি রয়েছে, তার একটি দীর্ঘ তালিকা প্রস্তুত করেছে। চীন সরকার প্রস্তুতি নিয়েছে যে এই সকল অস্ত্র ইরানের ভূখণ্ড থেকে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করে এর কার্যকারিতা প্রমাণ করবে। এর মাধ্যমে তারা নিশ্চিত হতে চায় কোন অস্ত্রের কি কি আপডেট দরকার, কোথায় উন্নতি প্রয়োজন, আর কোনগুলো আসলে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই লক্ষ্য অর্জনে চীন উদাত্তভাবে দু হাত তুলে ইরানকে সকল ধরনের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে এই বিধ্বংসী DF-27 ক্ষেপণাস্ত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যুক্তরাষ্ট্র অস্বীকারও করেনি, বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের ভিত্তিতে পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যমও এই খবর প্রকাশ করেছে। এই ঘটনা সামরিক কৌশলবিদদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারত পাকিস্তানের সংঘাতকে কাজে লাগিয়ে চীন ইতোপূর্বেও তার নিজের অস্ত্রের কার্যকারিতা
তা পরীক্ষা করেছিল। সে সময় তারা বিভিন্ন ধরনের অস্ত্র নিজেরা সরাসরি উপস্থিত থেকে ভারতের বিরুদ্ধে হামলা করে পাকিস্তানের মাটিতে বসে পরীক্ষা করেছে। পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভারতের বিরুদ্ধে তাদের বড় ধরনের অর্জনের পেছনে মূল কারিগর ছিল চীন। চীনের বহু সামরিক কর্মকর্তা এবং প্রযুক্তিবিদ পাকিস্তান ভূখণ্ডে থেকেই ভারতের বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন এবং চীনের অস্ত্র ব্যবহার করেছেন। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের বুকে অবস্থান করে ইরান থেকে তাদের বিভিন্ন প্রযুক্তি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ব্যবহার করে তার চূড়ান্ত ফলাফল নির্ণয় করবে। তারা হাতে কলমে দেখাতে চায় যে তাদের অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে কী ধরনের শক্তিশালী প্রভাব তৈরি করতে পারে। এই কৌশলটি বিশ্বের অন্যান্য সামরিক শক্তিগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখুন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে সাধারণত যুদ্ধক্ষেত্রে ঝুঁকি নিতে চায় না। যুদ্ধক্ষেত্রে তাদের অত্যাধুনিক অস্ত্র প্রেরণ করতে তারা অনেকটাই কিন্তু অনেক সময় অক্ষমতা প্রকাশ করে। উদাহরণস্বরূপ রাশিয়ার মতো একটি দেশ যাদের বিমান বাহিনীর বহরে বিশাল সংখ্যক অত্যাধুনিক বিমান রয়েছে, তারাও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সেগুলো ব্যাপক ব্যবহার করার সাহস দেখায়নি। কারণ যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি সেগুলোকে ভূপাতিত করে, তবে বিশ্ববাজারে রাশিয়ার অস্ত্রের যে বাজার রয়েছে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের সামরিক মর্যাদা হ্রাস পাবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও বিষয়টি কিন্তু ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যাপাচি হেলিকপ্টার, যাকে প্রতিহত করা নাকি প্রায় অসম্ভব বলে ধারণা করা হতো, সেই অ্যাপাচি হেলিকপ্টার গাজার যুদ্ধে প্রথম দফায় যখন একটি আক্রান্ত হয় এবং ভূপাতিত হয়, এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠিনভাবে সতর্ক করে। গাজা উপত্যকায় আর কোনো অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং এরপর থেকে তারা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহারও করেনি। এর অর্থ দাঁড়ায় একটি যুদ্ধাস্ত্র শোপিসের জন্য অনেকটা তাদের বহরে রেখে দিয়েছে, কিন্তু তার কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে চায় না চীন। ইসরায়েল নতুন করে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য আবেদন করলেও তাও বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এর থেকে স্পষ্টতই বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে এটাই কার্যকারিতা নিয়ে এক ধরনের প্রশ্ন রয়েছে যা সামরিক বাজারকে প্রভাবিত করতে পারে। এখন চীন এই প্রশ্নের ঊর্ধ্বে থাকতে চায়। চীন তাদের অস্ত্রগুলোকে যুদ্ধক্ষেত্রে কার্যক্ষম এবং পাকাপাকিভাবে শক্তিশালী ফারাক তৈরি করতে পারে, এর নিশ্চয়তা চায়, যার জন্য চীন নিজে সরাসরি যুদ্ধ না করে এই ইরানের যুদ্ধক্ষেত্রে তার অস্ত্রগুলো পরীক্ষা করতে চায়। এই পরিস্থিতি ইরানের জন্য একটি বড় সহায়ক কার্যক্রম, কারণ চীন অনেক অত্যাধুনিক অস্ত্রই সরাসরি ইরানকে তার সহযোগিতা হিসেবে রপ্তানি না করলেও সেই সকল অস্ত্রের কয়েকটি ভ্যারিয়েন্ট বা কয়েকটি ইউনিট তারা ইরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করবে। আর এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে ক্রিটিক্যাল অস্ত্র রয়েছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিকে গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এক গোপন বৈঠক চলছে, যার মধ্যস্থতা করছে স্বয়ং ইসরায়েল। এই গোপন বৈঠক এবং দীর্ঘ আলোচনার ফলস্বরূপ 28 দফা নতুন এক প্রস্তাব পেশ করা হয়েছে, যা ইউক্রেনের শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি নিশ্চিত করার পথ খুলে দিয়েছে। এই প্রস্তাবটি অনেকটাই বর্তমান ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নও মানতে বাধ্য। যখন এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, তখন রাশিয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট যে সহযোগিতার পথগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেবে। রাশিয়া এরপর ইরানের ইস্যুকে কেন্দ্র করে শক্তিশালীভাবে কোনো সহযোগিতা করবে না এবং তারা চাইবে তাদের যুদ্ধবিরতির চুক্তির যে শর্তগুলো রয়েছে সেগুলো মেনে চলতে, কারণ তাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে লাভ রয়েছে এই চুক্তির মাধ্যমে। সুতরাং ইরানের প্রেক্ষাপটে রাশিয়ার অংশগ্রহণ এবং রাশিয়ার যে সহযোগিতার বিষয়টি তা প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ভবিষ্যতে তারা সহযোগিতা পাবে কিনা বা তারা যতটুকু সহযোগিতা পাবে তার থেকে বেশি ইসরায়েল রাশিয়া থেকে সহযোগিতা পাবে কিনা সেই বিষয়গুলো নিয়েও জোরালোভাবে শর্ত এবং প্রমাণ উভয় রয়েছে। সুতরাং ইরানের ক্ষেত্রে একমাত্র এখন শক্তিশালী পাওয়ার অফ সোর্স হলো চীন। ইরানের যা যা দরকার চীনের কাছ থেকে সবকিছুই পাচ্ছে তারা। অর্থনীতির সাপোর্ট থেকে শুরু করে প্রযুক্তিগত সাপোর্ট, এমনকি লজিস্টিক সাপোর্টের মতো যত ধরনের কাঁচামাল উৎপাদন রয়েছে সকল কিছুই চীনের কাছে আছে। আর এর থেকেও বড় ব্যাপার হলো চীনের অতীত ইতিহাস বলেছে চীন কখনোই তার মিত্রকে একা ছেড়ে দেয় না, বিপদে একা ফেলে রেখে চীন চলে যায় না। পাকিস্তানের ক্ষেত্রে বহুবার এটা প্রমাণিত হয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল দেশের সঙ্গে চীনের সামরিক স্ট্র্যাটেজিতে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সকল ক্ষেত্রে প্রমাণ রয়েছে যে চীন কখনো বেইমানি করে না, কারণ উদীয়মান শক্তি হিসেবে তাদের বিশ্বস্ত মিত্র দরকার, আর এই মিত্রদের তারা ধরে রাখতে চায়। সুতরাং চীনের বিকল্প ইরানের কাছে নেই, আর এজন্যই কিন্তু ইরান এখন রাশিয়ার পরিবর্তে চীন থেকে সামরিক পণ্য ক্রয় করা এবং তাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার দিকেই মনোযোগ দিচ্ছে। বর্তমানে একটি বড় সামরিক ক্রয়ের চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। যখনই এই চুক্তি ইরানের পক্ষ থেকে চূড়ান্ত করা হবে এবং তা প্রকাশ করা হবে, সাথে সাথে ইনশাআল্লাহ আপনাদের আমি বিস্তারিত জানাতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।